গুড ইভিনিং শ্বেতা, রুমকি। থ্যাংক ইউ সো মাচ আর সময় মতো এসে যাওয়ার জন্য। এবং সবাইকে নমস্কার এবং ভেরি গুড ইভিনিং। তো অনেক দিন পর আবার গল্প বলতে এবং গল্প বলার একটা সুযোগ পেলাম। হাই, থ্যাংক ইউ অমৃতা, দেবাশিস, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন থেকেই গল্প হচ্ছিল না, অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আসছিল যে আপনি কবে আসবেন, তো একটু গল্প শুনতে চাই না। নিশ্চয়ই স্লট আসলে তো নিশ্চয়ই আসবো, তাই সুযোগটা আজকে এলো আহ, আপনাদের সঙ্গে কিছু গল্প বলার। তো প্রথমে বলে রাখি, আজকে যখন সকালবেলা পোস্ট করেছিলাম যে আমি আজকে আসছি গল্প বলতে, তার মধ্যে একটা কথা বলেছিলাম যে আহ, আজকাল ফেসবুকে যেটা, ও বাই দ্য ওয়ে, এক মিনিট, যেটা বলা হয়নি, আমি ওয়েদার আই এম ভিজিবল অ্যান্ড অডিয়েবল। গুড ইভিনিং, গুড ইভিনিং সুমন, গুড ইভিনিং অমৃতা। কেউ একজন প্লিজ আমাকে বলো ওয়েদার আমি, আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। ওটা একটু জানতে চাই প্লিজ। হ্যাঁ, ইয়েস, অল ক্লিয়ার দেবাশিস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে খুব ইন্টারেস্টিং। আজকে প্লিজ, গল্পের ঝুলিতে তো অনেক গল্পই আছে, যেহেতু অনেকদিন পর এসছি, তো তাই গল্পের ঝুলিতে গল্প অনেকেই আছে। তার পাশাপাশি আমি যখন সকালবেলা যেটা বলছিলাম, যে সকালবেলা যখন পোস্টটা দিয়েছিলাম, তো সেখানে অনেক কমেন্ট এসছে। তার মধ্যে আহ, আমি একটা জায়গায় বলেছিলাম যে হ্যাঁ, আমি একটা আজকাল ফেসবুকে ভাইরাল হওয়া 1176 দুটো ঘটনা আমি শেয়ার করব। সত্যি মিথ্যা জানি না, যে বলেছে তার থেকে শেয়ার করবো। সে তার মধ্যে থেকে দুজন কমেন্ট করেছিল, আমি অবশ্য স্ক্রিনশট রেখেছি। ওই যে দু ভাই কমেন্ট করেছিল, তো আমি তাদেরকে বলবো প্লিজ আপনারাও লাইভে জয়েন করবেন। আমার কিছু বলার আছে। যা বলেছেন ঠিক আছে, তো আমিও বলবো। তো সেই জন্য খুব একটা ইন্টারেস্টিং হবে আজকে। এই ভগবান বিশ্বাস করা না করা, বিশ্বাসের উপরে অনেক কিছু হয়। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। গল্প, সেই ভগবানের গল্প তো বলবোই। সেই 1176-এর যেটা আমাকে শেয়ার করেছিল, অনেকেই সেটা অনেক কিছু বলেছে, ভুয়ো অনেক কিছু হতে পারে। তো সেই যে ব্যাপারটা, যে ভগবানকে আদৌ সত্যি আছে না নেই, বিশ্বাস অবিশ্বাস, সেই ব্যাপারটা এবং এই সেই গল্প দুটোকে আমি কানেক্ট করব। তো সবাই থাকবেন। আজকে একটু অন্য ধরনের মানে ডিসকাশন হবে গল্পের পাশাপাশি। তো আশা করি যারা এই সময়টাতে আবার ডিনারের সময় হয়ে যায়, অনেকের আবার 9:30 টু 10:30 সময় ডিনার হয়। তো আশা করবো এই সময়টাতে আপনারা যদি ডিনার করেন তাহলে হেডফোনটা নিয়ে নেবেন, মানে ব্লুটুথ হেডফোনটা, তাহলে ডিনার করতে অসুবিধা নেই, তাই কি না? তো যাই হোক, গল্প শুরু করব। অনেকেই এসে গেছে, সময় নষ্ট না করে, কথা না বাড়িয়ে। তো গল্প শুরু করা যাক। গল্প শুরু করার আগে প্রথমেই আমি অ্যাডমিন প্যানেল যারা যারা আছেন, অবশ্যই শ্রেয়া, অরিন্দম দা এবং ইন্দ্রিতাকে আমি ধন্যবাদ জানাবো আমাকে এই সম্মান দেওয়ার জন্য, এই মোমেন্টো এবং স্টোরি টেলিংয়ে পুরস্কার দেওয়ার জন্য। আমি সত্যি আপনাদের কাছে খুব আনন্দিত যে আপনাদের এই পুরস্কারটা আমার খুব ভালো লাগছে। ইটস মডেল বুস্টিং অ্যাকচুয়ালি। আমরা যারা গল্প বলি, বা বিশেষ করে যারা ইভেন যারা ট্যাগ করে, আমি আরপরে রিকোয়েস্ট করবো যে যাকে ট্যাগ করতে চাও প্লিজ ট্যাগ করে দিলে ভালো হয়। তাহলে কি হয়, বেশি লোকের কাছে নোটিফিকেশনটা পৌঁছাতে পারে। তো যারা গল্প বলে, ইটস এ ইটস এ টোকেন অফ এনকারেজমেন্ট। ইটস এ মোমেন্টো গিভস এ টোকেন অফ এনকারেজমেন্ট টু পারফর্ম বেটার। তো এটা রিয়েলি খুবই প্রশংসনীয় কাজ এবং খুব ভালো কাজ করে যায় পুরো এন্টায়ার টিম অফ এইচবিজি। আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু দ্যাম। আমি খুব খুশি। তো যাই হোক, এবার গল্প শুরু করছি। আমার অনেক মানে ছোটোবেলার, আমার সেই স্কুল দিনের একটা গল্প। এটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম। এই ঘটনাটা আমি তো গল্প বলছি, মানে এই গ্রুপে প্রায় বছরখানেক হলো, আমি সেটা বলতে ভুলে গেছি। সত্যি কথা বলতে কি, গল্পটা হঠাৎ মনে পড়েছে, মনে পড়ার কারণটাও আছে। এইখানে দুজন সদস্য আছে যারা আমার মতো আসামের বাসিন্দা, হয়তো এখন কর্মসূত্রে বা কোনো কারণে এখানে থাকে, বা একজন হয়তো বোধহয় আসামে থাকে। একজন হলো দেবাশিস আর একজন হলো রুমকি। তো রুমকি তো বোধহয় বর্তমানে কলকাতায় থাকে, দেবাশিস বোধহয় গুয়াহাটিতেই থাকে। প্লিজ দেবাশিস, আমি ভুল হলে তুমি আমাকে জানিও। কিছুদিন আগে আহ, একটা অনুষ্ঠান হয়, আসামের একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেটা হলো
আসামের যারা আছো প্লিজ তারা তো নিশ্চয়ই জানো যে আসামে দুটো ভাগ আছে, একটা ব্রহ্মপুত্র ভ্যালি, একটা হলো বরাক ভ্যালি। কিন্তু একটা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, সেটা হলো সংক্রান্তি। যেটা আসামে হয় বিহু, আপার আসামটাতে বিহু এবং মেজি ঘর জ্বালানো হয়, সেটা বরাক মানে ব্রহ্মপুত্র ভ্যালি একটা হলো, আর যেটা বরাক ভ্যালিতে, যেটা যেই জায়গা থেকে আমার রুট, সেই বরাক ভ্যালিতে সেটাকে সংক্রান্তির পাশাপাশি একটা উৎসব হয়, সেটা হলো মেরামেরির ঘর বলে, যেটা আপার আসামে বা ব্রহ্মপুত্র ভ্যালিতে মেজি ঘর বলে। এবার সেই মেজি ঘর এবং মেরামেরি ঘর আমি ব্যাপারটা কি বুঝিয়ে বলছি। গল্পটা এই জন্য একটু মানে আমি বলছি কারণ এটা আমার অনেক দিনের ছোটবেলার স্মৃতি হতে জড়িয়ে, খুব খুব সুন্দর এবং ভৌতিক তো আছেই, কিন্তু গল্পটা খুব আমার মনে পড়লে আমার এখনো মনে হয় যে কোথায় ছিলাম, কোথায় এসেছি। তো এই মেজি ঘর বা এই যে মেরামেরি ঘর বেসিক্যালি হয় ধান কাটা সিজনে, মানে আমরা সবাই জানি ধান কাটার শেষে যে ধান, যে খড়টা পড়ে থাকে না, যে খড়ই তো পড়ে না, যেটা ধানের যে শেষটুকু যে পড়ে থাকে, সেই যে খড় থাকে, সেই খড় দিয়ে সংক্রান্তির মানে 14 তারিখ 13 তারিখ রাতে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, যেখানে ঘর বানানো হয় ওই নেড়াটা খেরটা দিয়ে, ওই খেরটা দিয়ে খড় আসামের কেউ বলে ওটাকে নেড়া, এখানে এখানে বলে খড়। সেই খড় দিয়ে সেই ঘর তৈরি করা, এবং সেই খড়ে আমরা মানে জেনারেলি কী হয়, রাত্রিরে উৎসব হয়, খাওয়া দাওয়া আনন্দ নাচ সব কিছু হয়, সারা রাত ধরে হয়, পরের দিন সকালে সেটাকে জ্বালানো হয়। আমার মনে হয় রুমকি, দেবাশিস বা আরও যারা আসামে থাকো তারা কিন্তু জানো, কিন্তু এই কালচারটা এখানে হয় না, সেটা মিসিং। এটা এখানে শুধু আগুন জ্বালানো হয়, কিন্তু ওই মেজি ঘর বা মেরামেরির ঘর, যেটা শিলচর করিমগঞ্জ বা বড় ব্রহ্মপুত্রের লোকেরা মানে সরি বরাক ভ্যালির লোকেরা বলে, সেটা এখানে বলা হয় না। যাই হোক, ওইটা সময় ছিল যখন আমি অনেক ছোট, আমি যখন স্কুলে পড়ি, তখন আমাদের একটা মানে আমি সবার কমেন্ট পরে রিপ্লাই দিয়ে দেবো প্লিজ, আমি গল্পটা বলি, ফ্লোটা নষ্ট হয়ে যাবে নাহলে। যারা গল্প বলছে আমি সবাইকে রিপ্লাই করব। তো সেটা ছিল স্কুল দিনের, সেই স্কুল দিনের দিনগুলো সবারই খুব প্রিয় হয়, আমারও প্রিয় ছিল। এবং আমরা তখন আমাদের কাছে সেই সময় মোবাইল ছিল না, মোবাইল তো অনেক পরে এসেছে, সেই সময় আমার মোবাইল বলে কিছু ছিল না। আমাদের বন্ধুরা সবাই মিলে স্কুল মানে 13 তারিখের প্রোগ্রামটা হবে, সেটা প্রায় 10 দিন আগে থেকে প্ল্যানিং হচ্ছিল। আমরা যেহেতু আমি ছোট্ট শহর থেকে এসেছি, সেই শহরের ধান ক্ষেত, তারপর বিভিন্ন যেগুলো জায়গা ছিল, সেখান থেকে আমরা সেই খড়গুলো সাইকেলে করে নিয়ে এসে আমার বাড়ির সামনে একটা খালি জায়গা ছিল, সেখানে আমরা ওই ঘর তৈরি করেছি। মানে আমরা সবাই মিলে নিজেরা মিলে ওটাকে তৈরি করেছি। বেসিক্যালি ঘরটা এরকম হয়, একটা ত্রিভুজ টাইপের, সেই এই ত্রিভুজটা এরকম টাইপেরই হয় ঘরটা, এবং তার মধ্যে এন্ট্রিটা দিতে হয়, মানে বসতে হয় আর কি। কেউ এভাবে চৌকো করে, কিন্তু আমরা বানিয়েছিলাম সেই ত্রিভুজ টাইপের ঘরটা, এভাবে হয় ঘরটা। তো সেই ঘরটা বেশ বিশাল হয়, এবং আমরা 5 না 6 জন বন্ধু ছিল, সব ছোটোবেলার বন্ধু, সবাই এখনও আছে, আমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজের জন্য। সেই ঘরটাতে আমরা তৈরি করি এবং খাওয়া দাওয়াটা হবে। এবার খাওয়া দাওয়ার জন্য অবভিয়াসলি সেই চিকেন। তো এই তখনকার দিনে মানে আমাদের ওইখানে এত ব্রয়লার মুরগি ছিল না, এখন যেগুলো ফার্মের মুরগি সেগুলো ছিল না। তো আমরা একটা গ্রাম থেকে, তখন তো পয়সা কম, বাজার থেকে কিনলে অনেক টাকা লাগবে, তো আমরা সাইকেলে করে একটা বিশাল বড় সবাই মিলে 50-60 টাকা কন্ট্রিবিউট করে মানে সব কিছু কিনলাম, বাজার করলাম, প্লাস আমরা মুরগি কেনার জন্য যাতে টাকা সেভ হয়, সেই জন্য আমরা অনেক দূর থেকে গিয়ে দুটো মুরগি কিনে নিয়ে আসি। আমরা 6 জন, মুরগিতে হয়ে যাবে। এবার রান্না বান্নাটা কে করবে? যেহেতু আমার বাড়ির পাশে একটা প্রোগ্রামটা হচ্ছিল, আমার বাড়িটা যেখানে ছিল তার পাশে একটা খালি জায়গা ছিল, একদম মানে ফাঁকা জায়গা, সেখানে ওই মেজি ঘর করার মতো বা মেরামেরি ঘর করার মতো যথেষ্ট জায়গা ছিল। তো আমরা সেখানে সবাই আয়োজন করেছি, করব, সব তৈরি হয়েছে, ঘর বানানো তৈরি হয়ে গেছে, খাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কিন্তু তার আগে একটা ভীষণ মানে মজার ব্যাপার হয় আমাদের সঙ্গে। তো ঠিক যেদিন ওই মানে খাওয়া দাওয়া হবে, তার আগে আমরা মুরগি আগে থেকে কিনে নিয়ে এসেছিলাম, এবং সবাই বলেছিল যে মুরগি আগে থেকে কিনে নিয়ে ওকে খড় মানে ওই খুঁট টুট দিলে, চাল টাল দিলে মুরগিটা আরও বড়ো হবে, তো মাংস বেশি হবে, আমরা আরও বেশি করে মাংস পাবো। তো ছোটোবেলায় সেই ইনোসেন্ট চিন্তাধারা, আমরা সেই স্কুল দিনে হ্যাঁ আমরা 1 সপ্তাহ আগে থেকে মুরগি কিনে পায়ের দড়ি দিয়ে বেঁধে আমরা চাল ডাল খাওয়াচ্ছি আমার বাড়ির সামনে খালি যায়, রোজই আমরা স্কুল থেকে এসে দেখি মুরগিগুলো কতটুকু বড় হলো, ঠিকঠাক আছে কিনা, মানে
বেশ একটা মানে এক্সাইটমেন্টের মানে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে। কিন্তু এমনই দুর্ভাগ্য, যেদিন প্রোগ্রামটা রাতে হবে তার আগের দিন সকালবেলা একটা মুরগি মারা যায়। মানে ওটা কোনো একটা মানে অসুখ থাকা মুরগি দিয়েছিল, মুরগিটা মারা যায়। তো এবার আমরা তো গেল, একটা দুটোর মধ্যে একটা চলে গেল, আমাদের তো কপাল খারাপ হয়ে গেলো। মানে সবার মাথায় হাত, কী হবে এবার। এবার আমরা যেহেতু সবাই সেই স্কুলের, কোথায় থেকে টাকা পাবো, আর একটা মুরগি এখন এত দূর গ্রামে যাওয়া যাবে না, সাইকেল করে বারবার বাড়ির লোকেরা অ্যালাউ করবে না, অনেক দূর যেতে হয়। তো ঠিক আছে, মা বলল চল ঠিক আছে একটা কাজ কর। মা আর আমার দিদিমা, কুকিংয়ের দায়িত্বটা আমার মা আর দিদিমা নিয়েছিলেন। বলছিলেন যে কুকিংটা আমরা করে দেবো, তোরা তো পারবি না, তোরা জল ভরেও খেতে পারিস না, তোরা রান্না করে কোথায় খাবি, আমরা করে দেবো, তোরা ওইখানে মজা কর, গান কর, আনন্দ কর। কিন্তু বলে দিয়েছিল যে বেশি দেরি করিস না, রাত 11টার ভিতরে তোরা ওটাকে ক্লোজ ডাউন করে যে যার বাড়ি চলে যাবি। জায়গাটা ভালো নয়, এখানে একদম একটা সাইডে জায়গা, একটা একটা ওইখানে বিশাল বড় দুটো নারকেল গাছ ছিল, নারকেল গাছের তলায়। জায়গাটা ভালো নয়, বেশি দেরি করিস না, ঘুমিয়ে পর, সকালবেলা উঠে ওটাকে চান ফান করে জ্বালিয়ে দিবি। ঠিক আছে, তখন যেটা বলছিল সেই সেভাবেই চলছিল। তো মা বললো দেখ, একটা যখন মুরগি মারাই গেল, তাহলে এখন আর কোথায় পাবি, আর সবাই মিলে আবার কোথা থেকে চাঁদা তুলবি, এক কাজ কর, তোরা একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে আয়, যেটা মুরগি তো হয়ে গেলো, বাকি সোয়াবিনটাকেই আমরা চালিয়ে দেবো। তাই সোয়াবিনের প্যাকেটটা রেখে দে, তোরা 5জন লোক, এটা হয়ে যাবে, তার থেকে বেশি মুরগির দরকার নেই। তো মার কথা মতো আমরা রাজি হয়ে গেলাম যে চলো ঠিক আছে, একটা সোয়াবিনের প্যাকেট কিনে আমার বাড়িতে স্ট্যান্ড বাই রেখে দেওয়া হয়েছে। মানে রান্নাটা মাই করবে, কুকিংটা মা করবে, মা আর দিদিমা। আমার মা থেকে আমার দিদিমা ভালো রান্না করতো। তো তো মা আর দিদিমা রান্না করবে, আমরা খুব এক্সাইটেড। যাক, সময় মতো দুপুর সন্ধেবেলা প্রোগ্রাম শুরু হয়েছে, আমরা সবাই বসেছি, আড্ডা হচ্ছে। একটা কথা না বললে আমার মনে হয় গল্পটা অসম্পূর্ণ হবে, সেটা হলো সেটা যেহেতু অনেক আগের দিনের ছিল, মানে আমার স্কুল দিনে, সেই সময় না এইরকম আজকের দিনে যে কোনো অনুষ্ঠান হলে আমরা যেমন একটা ড্রিঙ্কসের একটা পার্ট থাকে না, পিকনিকে যাই বা যাই কিছু করি না, আমরা একটা ড্রিঙ্কসের একটা আলাদা পার্ট থাকে, যেমন এটা না হলে কমপ্লিট হয় না। আমি অনেক জায়গাতে পিকনিকে দেখেছি, অনেক প্রোগ্রামে দেখেছি, পিকনিকে বিশেষ করে অনেকে ড্রিঙ্কস করে না, কিন্তু পিকনিকে ড্রিঙ্কস করে নিজেকে মেস করে ফেলে, কারণ যেহেতু তারা অভ্যস্ত নয়, একটু একটু খেয়ে বমি করে গা গুলিয়ে পুরো হেফাজত, পুরো মানে মানে প্রোগ্রামটাই নষ্ট করে দেয়, কারণ হয়তো সুযোগ পাবো না, এটা না খেলে হবে না, এই জিনিসটা কিন্তু ওই সময় ছিল না। সেই গল্প যেহেতু ছিল না, হয়তো থাকলে হয়তো আমরা সেই স্কুল দিনেই খেতাম, যেহেতু ছিল না সেই গল্প আসছিল না। তো আমরা আমাদের মতো করে একটা মিউজিক সিস্টেমে বসে, ভিতরে একটা খড় দিয়ে, নিচটা খড় দিয়েছিলাম, তার উপরে আমরা একটা চাদর পেতে, বেড কভার চাদর এরকম ছিল, ওটা পেতে আমরা বেশি গল্প করছি 6জন আমার বন্ধুরা। আর আমার বাড়ির আশেপাশে, যেহেতু এটা একটা আসামের বিশাল বড় কালচার, মেজিঘর বা বরাকবেলিতে যেটাকে মেরামেরি ঘর বলে, সবাই করে, এবং সবাই মিউজিক সিস্টেম হচ্ছে, কেউ পিঠে পুলি বানিয়ে খাচ্ছে, কেউ বিভিন্ন খাবার। তো আমরা করেছি, আমার বাড়ির আশেপাশে আরও অনেকেই করেছে। তো আমরা সবাই সেখানে গেছি, মানে একজন আরেকজনের ওই যে এরকম টাইপের যে ঘর বানিয়েছে, প্লাস এরকম টাইপের যে খড় দিয়ে ঘর বানিয়েছে, আর একটা ভিতরে লাইট, ইলেকট্রিক লাইট। তো খুবই খুব ছোট্ট লাইট একটা, মানে সেই সময় ইলেকট্রিক আসামে খুব একটা, এখনও খুব একটা ভালো নয়, ফ্রিকোয়েন্ট লোডশেডিং হয়, এবং লাইটের ভোল্টেজও ছিল না। যাই হোক, একটা সাফিসিয়েন্ট লাইট ছিল একটা প্রোগ্রাম করার মতো। তো আমরা সবাই মিলে বসেছি ভেতরে, আনন্দ ফুর্তি করছি নিজেদের মতো মতো, সেই ছোটোবেলার সেই নিষ্পাপ আনন্দ যেটাকে বলে না, সেটাই। তো আমরা একজন উঠে উঠে যাচ্ছি, কয়েকজন পাশের বাড়িতে ওই মেজি ঘরটাতে কী হয়েছে বা ওই মেরামেরি ঘরটাতে কী হয়েছে দেখে আসি। আমাদের ঘরেও অনেকে আসছে, আমরাও অনেকের ঘরে যাচ্ছি, সেই আনন্দ করছি। তো একটা পয়েন্টে আমরা কেউ না কেউ ওই ঘরটাতে থাকছি। কারণ হলো কি, এখানে কিছু বদমাশিও হয়, মানে কিছু বদমাশ ছেলেপুলেরা থাকে না, ওই কিছুটা হয়তো খড় তুলে নিয়ে গেল, অনেক সময় কি করে না থাকলে ধাক্কা মেরে মানে ভেঙে দিতে পারে ঘরটা, বদমাশি অনেক থাকে। তো সেইটা প্রোটেকশনের জন্য আমরা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমরা সবাই একসঙ্গে যাবো না, ওই মেজি ঘরটায় কেউ না কেউ একজন থাকবে, এইটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো সেই মতে সবাই যাচ্ছে। এবার আমার পালা ছিল এখানে একা বসার। আমি একা বসে আছি ওইখানে, আমি বসে বসে গান শুনছি, কারণ সবাই গেছে, আমিও ঘুরে এসেছি, পিঠেগুলি খেয়ে এসলাম, কেউ ডিম বানিয়েছিল, আমরা বানিয়েছিলাম, আমার মা বানিয়েছিল ডিম টোস্ট, না সরি বাটার টোস্ট, আবার ডিম সেদ্ধ, ওটা ছিল স্টার্টারে আর কি, ওটা তখন সাংঘাতিক খাবার ছিল, ভালো খাবার ছিল। তো আমরা, মা বলছে দেখ তোদের দেরি করে ফেলছিস, তোরা এইদিকে ওদিকে ঘুরে আর এর ঘরে খাচ্ছিস, ওর ঘরে খাচ্ছিস, তাহলে তুই কিন্তু আর
মানে কি বলে ওটাকে, আমাদেরটা কি খাবি আর, তো তুই অত খেয়ে তোরা পেটই ভরে নিচ্ছিস, তাহলে কি খাবি তোরা? না ঠিক আছে। তো এবার আমি যখন ঘরটা পাহারা দিচ্ছিলাম, অন্ধকার, খুব বেশি চারদিকটা অন্ধকার, শুধু আমার ঘরটার মধ্যে লাইট। আর মেঝে ঘরটা তো খড় দিয়ে বানানো হয় না, তো এবার ট্রান্সপারেন্স থাকে, মানে ভেতরে কি হচ্ছে বাইরে থেকে দেখা যায়, মানে কেউ মুভ করলে একটা ছায়ার মতো, বা কেউ না থাকলে একটা ছায়ার মতো মুভমেন্ট হয়, বোঝা যায় ভেতরে কেউ আছে না নেই। হালকা নাচ টাচও হচ্ছিল, বেশ উঁচু মতো ছিল, আমরা সবাই নাচানাচিও করছিলাম। তো আমি একা বসেছিলাম, বসে আছি। তো আমি শুনতে পাচ্ছি, আমি যখন বসে আছি গানের আওয়াজের মাঝখানে, আমার ঠিক মানে মেজি ঘরটার পাশেই কেউ না কেউ যেন হাঁটাচলা করছে। তো আমি বারবার আমার বন্ধুদের নাম ধরে ডাকছি, এই তোতন, তুই কি বাইরে হাঁটছিস? আমার আরও একটা বন্ধু, রাজু, তুই কি হাঁটছিস না? কেউ উত্তর দিচ্ছে না। আমরা, তোরা তাড়াতাড়ি চলে আয়, মা ডাকছে, আমরা মানে স্টার্টারটা করে নিই, কখন তাহলে আমরা ডিনার করব, কখন আমরা, মা বলে দিয়েছে 11টা 11:30 ভিতরে শেষ করে ফেলতে, তোরা কি করছিস? কেউ উত্তর দিচ্ছে না। তাহলে কি হলো রে ভাই, এত উত্তর দিচ্ছিস না তোরা? মানে আমার, মানে যেহেতু মেজি ঘরটার একদম পাশেই হাঁটা চলার একটা খচমচ শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি, আমি ঘর থেকে বেরিয়েও গেলাম, বেরিয়ে দেখছি কেউ নেই। আমি বললাম এরা গেল কোথায়? তা আমি আর ইন দ্য মেন টাইম আমি কোনো একটা কারণে আমার, যেহেতু আমার আমার বাড়ির মানে বাড়ির পাশেই প্রোগ্রামটা হচ্ছিল, আমি ওটাকে একা রেখে, মানে চলো কিচ্ছু আর হবে না, অনেক রাত হয়ে গেছে আজ, আমি ওদেরকে একা রেখে আমি আমার ঘরে গেছি। তখন মেজিঘরটা পুরো খালি রেখে গেছি, মানে ওই ওই ঘরটা তার কেউ নেই। ঠিক এই সময় ওরা এসছে, ওরা এসে আমাকে ডাকছে, মানে ওরা মানে আমাকে বলছে, আমার নাম ধরে ডাকছে আমাকে, মানে অনেক সময় ডাকাডাকির পর আমি যেহেতু ঘর থেকে শুনতে পেয়েছি, আমি দৌড়ে বেরিয়ে এসেছি। ওরা আমাকে দেখে থতমত খেয়ে গেল, বললো, আরে তুই বাড়ি থেকে কি করে বেরিয়ে এলি? মানে কেন, কি হয়েছে? বলে, আমরা তো তোকে ডাকতে ভিতরে গেলাম, এই তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিস তুই ঘরের ভিতরে বসে গান চুচ্ছিস, হাত পা নাড়াচ্ছিস, এরকম করছিস, মুভ করছিস, ভিতরে তোর মানে তুই ছাড়াও আরেকজন কেউ ছিল, আমরা তো সেই জন্য তোকে ডাকছি, কারণ তোকে ওই আমাদের দাদারা তোকে ডাকছে, তোকে কিছু খাবার দেবে, তোর জন্য ওরা অপেক্ষা করছে, তুই যা। তো তুই ঘর থেকে কি করে গেলি, আর তুই গোটা ওখানে ছিলি না? বলো, না আমি ছিলাম না, আমি 5 মিনিটের জন্য গিয়েছি ওখানে, আর ওই সময় তোরা এসেছিস। আমাকে ওরা বলছে, না না তুই এভাবে ছেড়ে যাওয়াটা উচিত হয়নি, হ্যাঁ কোনো মানে প্রবলেম, মানে কিছু প্রবলেম নেই, আমি তো এমনি গেছিলাম বাড়িতে মাকে জিজ্ঞেস করতে যে খাবারের কি হলো। তাহলে ভিতরে কে ছিল? তাহলে ভিতরে তো আমি ছিলাম না ভাই। আমি বললাম উল্টো, যে আমি যখন ভেতরে ছিলাম, আমি স্পষ্ট তোদের একটা মুভমেন্টের আওয়াজ শুনতে পাচ্ছি, তোরা দুজন, রাজু আর তুতন, আমার দুজন ক্লোজ ফ্রেন্ড, ওরা দুজন হাঁটছিল, আমি বাইরে বেরিয়ে এসে দেখছি তোরা নেই। তুই বলছিস আমি ভিতরে ছিলাম, আমাকে দেখতে পাচ্ছিলি ভেতর থেকে, আমি এবং আরেকজনের সঙ্গে বসে গল্প করছি। কি বলছিস ভাই, আমি তো সব গুলিয়ে ফেলছি। আমরা না ব্যাপারটাকে অতটা মানে গুরুত্ব দিইনি, কারণ তখন বয়স ছোট, নেগেটিভ এনার্জি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আত্মা, এসব নিয়ে কখনো ভাবিনি, ভাবার চেষ্টাও করিনি। একটা জিনিস একটু খটকা লাগছিল সবারই, একটু ভয় ভয় লাগছিল সবারই, কিন্তু ভয় পাইনি আমরা কেউ সেই অর্থে। যাকে মা ডাকলো, এবার বললাম সবাই এসে গেছে, এবার এবার আমরা বসে পড়ো, এবার দেরি করো না। তো আমরা মানে স্টার্টারটা হালকা খেয়ে নিয়ে আমরা মেন কোর্সে চলে গেছি। তো মা বললো যে একটা কাজ কর, সোয়াবিনটা আমি বানিয়ে ফেলেছি, কারণ যেহেতু আমার একটা মুরগি আমার এক্সপায়ার হয়ে গেছিলো, তো সেই জন্য মা বলে বানিয়ে রেখে দিয়েছি ভেতরে, বাবা তোদের যদি চাই তোরা নিয়ে নিবি, আদারওয়াইজ ওটা আমার কাছে থাকলো। আমরা ঠিক আছে। ঠিক যখন আমরা ওই স্টার্টিংয়ের যে খাবারটা সেটা যখন খেয়ে ফেললাম, এবার আমরা বসে গল্প করছি, আর অনেকটা সময় হঠাৎ করে না কারেন্ট চলে যায়, ইলেকট্রিক লোডশেডিং হয়ে যায়। রাত কটা হবে তখন, বেশি রাত নয়, 10টা নাগাদ হবে, 10টা থেকে 10:30। অনেকেই তখন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, মোটামুটি একটা নিঝুম একটা শান্ত পরিবেশ চলে এসেছে। তখনও আমরা খাইনি, আমরা বসে আছি, আমরা খাবো খাবো করছি, গল্প করছি, আনন্দ করছি, আর সবাই নিজেদের মধ্যে আলোচনা করছি, এটা কী করে হলো, তোকে আমরা ভিতরে দেখতে পেলাম, তুই একজনের সঙ্গে গল্প করছিস, তুই বাড়ি থেকে বেরোলি, তুই বলছিস আমাদের মুভমেন্টটা। তো আমি খালি শুধু একবার বলেছিলাম,
আমার দিদিমা যেন বলেছিল রে যে এই জায়গাটা বেশি রাত করিস না, নারকল গাছের নিচে আমরা এটা বানিয়েছি, জায়গাটা ভালো নয়। তো দিদিমা বলেছিল কথাটা। তো সবাই তখন একটু 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 মানে ভূতের ভয় তো সবারই থাকে, একটু একটু ভয় লাগা শুরু হলো। আমরা কিছু অতটা না ভেবে আমরা বললাম চল তাহলে খেয়ে দিয়ে আমরা, মানে আনন্দটা একটু ভয় ঢুকে গিয়ে মাটি হয়ে যাচ্ছিল আর কি। এবার খাওয়ার দিকে টার্গেটটা চলে যাচ্ছিল, আর আর কেউ রাত জাগার মানে খুব বেশি একটা জায়গার ইচ্ছে ছিল না। আমরা চটপট খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো এবার এখান থেকে। তো এই সময়টাতে কারেন্ট চলে যায়। ঠিক না, কারেন্ট যখন চলে যায় তো আমরা বললাম কারেন্ট চলে যায়, আমার ওই অন্ধকার এইটুকু ঘরের মধ্যে সবাই মিলে বসা যায় কিনা। আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। আর বেশ একটা ওই দিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল, ঘুটঘুট অন্ধকার। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, একদম মেজি ঘরটার পাশেই দাঁড়িয়ে রয়েছি, ঘরটার পাশেই। কারেন্ট হার্ডলি 3 থেকে 4 মিনিট পর কারেন্ট আসলো। কারেন্ট আসার পর ভিতরে ঢুকে দেখি আমরা আমাদের একটাও খাবার নেই। খাবার নেই মানে ওই যে বাসনটা আমাদের ছিল, যে বাসনে খাবারটা মা দিয়েছিল, সে বাসনটা শুদ্ধ নেই, শুধু ভাতটা পড়ে আছে আর বোধহয় ডালটা পড়ে আছে। আর বাকি ডিম মাংস যা ছিল, মানে ডিমের যেটা কারি ছিল বা মাংস, কিচ্ছু তরকারি নেই। ভাতটাও অনেকটা ঘেটে ঘুটে পড়ে আছে। ম্যাটার অফ 3 মিনিটস, শুধু 3 থেকে 4 মিনিট হবে। আমাদের তো মাথায় হাত, এমনিতেই সকালবেলা একটা মুরগি এক্সপায়ার হয়ে গেল, এবার মাংসটাও চলে গেল, ডিমও চলে গেল, এটা কী হলো? আমরা না একজন মুখের দিকে তাকাচ্ছি, কারণ আমরা তো ঘরটার পাশেই দাঁড়ানো। দূরে গিয়ে যদি থাকতাম তাহলে একটা অন্য কথা ছিল। এবার অনেকেই প্রশ্ন করতে পারো, আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে এটা হয়তো কুকুরে নিয়ে গেছে। জঙ্গলা জায়গা তো, কুকুর থাকতে পারে, শিয়াল থাকতে পারে, খাবার নিয়ে গেছে। এই প্রশ্নটা তখনও আমাদের মনে ছিল। আমরা 4 বন্ধু যখন এখনও কখনো ফোনে কনফারেন্সে কথা হয়, আমরা তখনও আলোচনা করি কুকুরে নিয়ে যেতে পারে, কুকুরে খেতে পারে। কিন্তু 3 মিনিটে আমাদের সামনে কুকুর তো আর বাসনটা শুদ্ধ নিয়ে যাবে না। এত এত বড় একটা বাসন কুকুর খাবে, কিছুটা খাবে, কিছুটা ফেলবে, নিয়ে যেতে পারে। কিন্তু 2টো বাসন শুদ্ধ কুকুর নিয়ে যাবে, তা কি করে সম্ভব হয়? আর কেউ যদি ঢুকতো, আমরা তো দরজার মুখেই দাঁড়িয়ে আছি, মানে এই যেভাবে যে ঘরটা বানিয়েছি আমরা ত্রিভুজের টাইপের, সেই এন্ট্রির মুখে তো আমরা দাঁড়িয়েছি। অন্ধকার হলে কি হবে? আমরা তো সেই দরজার মুখটাই যে দাঁড়িয়ে আছি। তাহলে খাবারটা কে নিয়ে গেল? সেটা আমরা এখন আলোচনা করি। পরে আমরা একটা চিন্তা করিনি। ওই সময়টা তো ভয় পেয়ে আমি তো মানে আমরা আমার মা করে আমার মাকে ডাকা শুরু করলাম। মা দৌড়ে বেরিয়েছে, কী হলো বলছি এরকম হয়েছে। আমার দিদিমা কিন্তু আমার দিদিমার আমি অনেক গল্প বলেছি তো আপনাদেরকে, আমার সেই অবিভক্ত বাংলাদেশের অনেক ভৌতিক কাহিনী। আমার দিদিমা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে গেছিল। দিদিমা বলছিল, ঠিক আছে, ও তো ভাবছিস কেন, তোরা আর এখানে কেউ থাকিস না, তোরা আমাদের ঘরে চলে আয়। তোরা একটা কাজ কর, সবাই বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, ঠান্ডার দিন তো, মাঘ মাস, চান তো করতে পারবি না, হালকা একটু জল দিয়ে গা মুছে সবাই আমাদের রান্নাঘরে চলে আয়। অত টেনশন করছিস কেন? সোয়াবিন তরকারিটা তো রেখেছিলাম, ওটা তো দেইনি, ওটা নিয়ে খেয়ে নে। মনে কর এটা দুর্ভাগ্য ছিল, কিন্তু ওইখানে কেউ থাকিস না, ওই ঘরটার আশেপাশে কেউ থাকিস না, চলে আয় তোরা। আমরা চলে এলাম। দিদিমা ওই দিনে কিছু বললো না, বললো ওইসব নিয়ে আলোচনা করার দরকার নেই, তোরা খাওয়া দাওয়া করে নে। আমরা ওই খুব দুঃখ পেলাম, তবু ওই সোয়াবিন তরকারি আর ডাল ভাজা ওইসব কিছু ছিল, ওইসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে পরের দিন সকালবেলা আমরা ওই মেজিঘরটা জ্বালিয়ে দিলাম। তারপরে এই ঘটনাটা তো আমাদের মানে মাথায় রয়েছে যে কী হয়েছিল, এটা কী করে সম্ভব? ওটা আমাদের চোখের সামনে, একজন দুজন আমরা 6 জন বন্ধু দাঁড়িয়ে আছি, তার মধ্যে থেকে খাবারটা কী করে গায়েব হয়ে গেল? এবার পরের দিন আমার দিদিমা, যেহেতু আমার তো গল্প শুনতে খুব ভালোবাসি, দিদিমা জিজ্ঞেস করলাম, দিদিমা ঘটনাটা কী হতে পারে, বলো না তুমি আমাকে একটু। দিদিমা বললো, দেখ, এটা 2টো ঘটনা হতে পারে। তোরা যে বলছিস হ্যাঁ কুকুরে নিয়ে যেতে পারে, কিন্তু কুকুর নিলে বাসনটা নেবে কী করে? বাসনটা তো আর 2টো বাসন কুকুরে নিতে পারে না। কুকুর খাবারটা খেতে পারে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখবে। জায়গাটা তো পরিষ্কার, ভাতটা একদম ইনটেক্ট আছে, ডালটাও বোধহয় ছিল, শুধু মাছ আর ডিম আর মাংসটা নিয়ে গেল।
বললো হ্যাঁ। বলে আমি বলেছিলাম তোদের জায়গাটা ভালো নয়। হ্যাঁ। বলে প্রত্যেকটা কিন্তু মানুষের, পশু পাখি, ইভেন কোনো প্রেতাত্মার সবচেয়ে যে জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করে সেটা হলো খাবার। আমার দিদিমা বলেছিল খাবারের প্রতি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা অ্যাট্রাকশন আছে। এবার আমরা যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আমি মানুষের কথাই বলছি, আমরা যখনই যে কোনো অনুষ্ঠান করি আমরা খাবারে কিন্তু বেশি এমফাসিস দিই। বিয়েবাড়ি হোক, বার্থডে হোক, গেট টুগেদার হোক, বাকি হল হোক, কীরকম হোক, মিউজিক, খাবারটা যেন ভালো হচ্ছে, মানে খাবারটা একটা ভীষণ মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হয় সবসময়, সেন্টার অফ অ্যাট্রাকশন। তো সেই মতো যেগুলো পিচাস, নরপিচাস বা যেগুলো আত্মা যদি বলো তুমি, সেগুলোর কিন্তু খাবারের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। তো তোরা যখন থেকেই ওইখানে ছিলি তখন থেকেই বলছিলি একটা একটা মুভমেন্টের শব্দ পাচ্ছিলি তোরা। ইভেন তোরা তোকে দেখতে পাচ্ছিল না রুমে, কিন্তু তুই তোকে ওরা দেখতে পাচ্ছিল এখানে বসে আছিস। মানে একটা কিছু একটা কিছু স্পিরিট বা একটা নেগেটিভ এনার্জি বা একটা কিছু মানে মানে পৈশাচিক জিনিস তোদের এই ঘরটার চারিপাশে ঘুরছিল, যেটা তোরা দেখতে পাচ্ছিলি বা দেখতে পাচ্ছে। তোরা ছোট বলে ভয় পাসনি বা তোরা সেরকমভাবে চিন্তা করিসনি বলে তোরা ভয় পাসনি। হয়তো তোরা কিছু দেখেছিসও, তোরা বন্ধু বলে উড়িয়ে দিয়েছিস, ওরা কিছুটা দেখেছিস, বন্ধু ভেবে বন্ধু যাচ্ছে অন্ধকারে উড়িয়ে দিয়েছিস, কিন্তু ছিল না। ওটা ছিল ওই রকমই একটা কিছু যেখানে কোনো একটা পৈশাচিক কিছু একটা ছিল যেটা তোরা বুঝতে পারিসনি। এবং ওই জিনিসটা একটা একটা সুযোগ খুঁজছিল খাবারে বা একটা কিছু খাওয়ার জন্য, এবং সেটা ওই দুর্ভাগ্যক্রমে ইলেকট্রিকটা চলে যায়, তোরা বাইরে বেরিয়ে আছিস, সেটা মিনিটের মধ্যে শার্ট পেলি না। তো আমি বললাম এটা হতে পারে। বলে কেন হতে পারে না, কেন হতে, এরকম অনেক গল্প তো শুনেছিস। আমাকে ঠাকুমা বললো, আমি তো বলেছিলাম যে আমার তোর দাদু একবার ইলিশ মাছ নিয়ে আসছিল, আর কেউ যেন ইলিশ মাছ এরকম ঝুলাতে ঝুলাতে এসেছিল, মানে তখন ইলিশ মাছের গল্পটা বলেছিলাম কিনা, যে ইলিশ মাছ আজকের দিনে বাজারে এরকম টুকরো টুকরো করে কেটে দেওয়ার সিস্টেম ছিল না। ইলিশ মাছকে গোটা বেঁধে একটা শাল পাতা দিয়ে বেঁধে দেওয়া হতো। আর আমার ঠাকুমা, আমার দিদিমা, সরি আমার দাদু বাজার করে ফিরছিল, আর কেউ যেন পেছন থেকে ইলিশ মাছকে টানছিল, এবং বাবা আমার দাদু পেছন থেকে ঘুরে থাকে, কেউ দেখতে পাচ্ছে না। সেটাও কিন্তু ছিল ভৌতিক মানে একটা এফেক্ট। তো সেই খাবার দাবারের প্রতি কিন্তু পৈশাচিক অ্যাটেনশনটা আরও বেশি থাকে, পিচাসদের খাবারের অ্যাটেনশনটা আরও বেশি থাকে, সেটার জন্যই এটা হয়েছিল। তো যাকে সেই একটা আনআনসার্ড কোয়েশ্চন, তো যখন আমরা পরে ঠাকুমা গল্পটা বলে তখন প্রচণ্ড ভয় লাগে আমাদের। আমরা আর যেটা বলার ছিল, এর বাসন দুটো তো আর খুঁজে পাওয়া যাচ্ছে। পরের দিন সকালবেলা বাসন দুটোকে আমরা অনেক দূরে একটা নদীর ওইখানে একটা খাল ছিল, সেই খালের ধারে খুঁজে পাওয়া গেছিল, পুরো পরিষ্কার। এবার কুকুর কি এত দূর নিয়ে যেতে পারে? কখনো না। একটা খালের ধারে বাসন দুটো, বা আমার দিদিমা বাসন দুটো আনেনি, বলছিল ওগুলা টাচ মানে ধরবো না, ওটা ফেলে দে, কিন্তু পেয়েছিলাম আমরা। তো এইটাই বলার ছিল যে খাবারে কিন্তু খুব সাবধান। খাবারটা কিন্তু এতটাই মানুষকে, পশু পাখিকে অ্যাট্রাক্ট করে। অনেক ইউটিউবে আমরা ভিডিও দেখি যে খাবারের লোভে কত কিছু বাড়িতে ঢুকে যায়। মানুষের খাবারের লোভে যে বড় বড় তোমার অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় যে মানে যেটাকে কী বলে, পাইথন, বিগ সাইজের পাইথন। অনেকের বাড়িতে পাখি খাবার জন্য আমেরিকা, ইন্দোনেশিয়ার মতো জায়গায়, ইন্দোনেশিয়ায় কিন্তু সবচেয়ে বেশি পাইথন পাওয়া যায়। সেই ইন্দোনেশিয়ার মানুষের বাড়িতে পুরো বাড়িটাকে দখল করে নেয়। ইভেন অনেক হিস্ট্রি আছে যখন বাচ্চা পর্যন্ত ওরা খেয়ে নেয়। তো খাবার এমন একটা জিনিস যেটাতে খুব বেশি অ্যাট্রাকশন হয়। আমার আসামে একটা সিজনে হাতির পাল, ইভেন বেঙ্গলেও শুধু খাবারকেই অ্যাট্রাক্ট করে। তো খাবার, আমার মূল বক্তব্যটা হলো যে খাবার কিন্তু খুব অ্যাট্রাকটিভ, শুধু মানুষের কাছে নয়, পশু পাখি এবং আবার মানে নেগেটিভ এনার্জিগুলো আছে হয়। সেটা অনেক ইনস্টেন্স আছে যেখানে মানে খাবার রেখে গিয়েও অনেক কিছু হয়। তো এটা আমার নিজের চোখে দেখা এবং ছোটোবেলার গল্প, যেটা আমার একটা মানে অনেক সংক্রান্তি করেছি, অনেক মেরামেরি ঘর করেছি, কিন্তু এটা কিন্তু খুব স্মরণীয় এবং খুব ভয়ঙ্কর ছিল আমার লাইফে। তো যেটা কিছুদিন আগে ছিল এই অনুষ্ঠানটা, 14 তারিখ 13 তারিখ এই জানুয়ারির, মনে পড়ে বলে একবার শেয়ার করি আপনাদের সঙ্গে। এই গেল একটা। এবার আসি আরেকটা গল্পে। এটা একটা মানুষের জীবনে দেখুন
অনেক কিছু ছোটো ছোটো জিনিস থেকে অনেক কিছু হয়ে যায়, কেউ ভাবে না। এই গল্পটা বলেছে আমার এক দাদা, দাদার নামটা বলতে বারণ করছে বলছে আমি বলছি না, কলকাতায় থাকে। ওনার এক ছোট ভাই কর্মসূত্রে একটা জব চাকরি পেয়েছে একটা একটা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটা একটা গ্রামে, মানে ওটা বেসিক্যালি একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। তো যেখানে ফ্যাক্টরি হয় সেখানে একটু অনেক আউটস্কাইডে, র মেটেরিয়ালগুলো যেহেতু দূরে হয়। তো ফ্যাক্টরিতে থাকার জন্য সে কী করলো, একটা গ্রামে একটা বাড়ি খুঁজে নিল। তো গ্রামের বাড়ি সস্তায় ভাড়া হবে, নিয়েছে বাড়িতে ভাড়া। তো যখন বাড়ি ভাড়া নিয়েছে, বাড়ি ভাড়া নেওয়ার পর অনেক কিছু আসবাবপত্র কিনতে হবে। বাড়িটা মানে 2টো রুম, বাড়িতে কেউ নেই, মানে গ্রামের বাড়ি তো, ওখানে 500 টাকায় বিশাল বড় বাড়ি, 800 টাকা 1000 টাকা বিশাল বড় বাড়ি, এরকম একটা বাড়ি, 2টো রুম। বাড়িটা অনেকদিন বন্ধ ছিল। তো যাদের বাড়ি তার বলে হ্যাঁ আমার একটা বাড়ি আছে, আমার বন্ধ, তোমার যা মনে হয় তুমি দিয়ে দাও, কিন্তু বাড়িটাকে তুমি নিজের মতো করে বাড়িটাকে একটু ঠিক করতে হবে। তো গেছে, গিয়ে দেখে খাট ফাট আছে কিন্তু ভাঙা, দরজা টরজাও একদম ভাঙা, ঠিকঠাক নয়। তো বাড়িতে ঢুকে সে বললো কি যে একদিন ফ্যাক্টরির যখন ওদের শিফটিং ডিউটি, একদিন গ্রামের বাজারে গেল। গ্রামের বাজারে অনেক কাঠের দোকান আছে, যেখানে কাঠ ফাট তৈরি, মানে কাঠের জিনিস তৈরি হয়। তো কাঠের দোকানের থেকে একদিন একটা মিস্ত্রিকে ডেকে নিয়ে এলো, বলে দরজাটা সারাতে হবে, দরজাটা ঠিক নয়। তো দরজা মিস্ত্রি বললো যে না, এই দরজাটা সারাতে হলে পুরো কাঠটাকে পাল্টাতে হবে। সে মিস্ত্রি বলেছে সে ওই গ্রামের বাজার থেকে, যে দোকান থেকে বলেছে, সে গ্রামের বাজার থেকে কাঠ কিনে এনে দরজা বানিয়েছে। তো দরজা মিস্ত্রি দেখলো যে দরজা বানাতে গিয়ে খাটটাও ভালো না, তো একটা বললো না খাট আর বানাবো না, একটা খাট বানাতেই হবে, তো খাটটাকেও সারাতে হবে। তো ওই একই কাঠের দোকান থেকে খাট সারানোর জন্য, মানে প্রথমে দরজা সারালো, তারপর খাটও সারিয়েছে। আর যে দরজার মাঝখানে একটা কাঠের বিম থাকে না, সেইটাও খারাপ হয়ে গেছে, সেটাও পাল্টে দিয়েছে। মানে 3টে কাজ সে কাঠের করা। মালিককে বলে দেয় আমার এত টাকা খরচ হয়েছে আমাকে, মালিক বলছে ঠিক আছে রেন্ট থেকে ওটা তুমি কেটে দিতে হবে না, তুমি অ্যাডজাস্ট করে নিও। সব ঠিক আছে, সব চলছে। হঠাৎ একদিন রাতে ঘুমিয়ে আছে, রাত 2টো-2:30টার সময় রাতের যে ছিটকিনিটা, দরজার ছিটকিনিটা খুলে যায় রাতের বেলা। তো ঘুম ঘুম চোখে উঠে থেকে, হ্যাঁ মানে ছিটকিনিটা, দরজার ছিটকিনিটা দেখে ওই যে ঠপ করে পড়ে, ওইটা কিন্তু ওই অ্যালডোর টাইপের দরজা নয়, এরকম লাগানো ছিটকিনি। ঠপ করে যখন পড়লো, ঘুম ভেঙে গেল। 2টোই রুম, তো যে রুমে ঘুমিয়েছে সেই রুমের দরজাটাই ছিটকিনিটা খুলে গেল। তো গিয়ে দেখে ছিটকিনিটা খুলে, মানে পড়ে আছে, নামানো ছিটকিনিটা। ও ভাবলো বোধহয় আমি লাগাতে ভুলে গেছি, আবার লাগিয়ে দিই, লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। সেকেন্ড রাতে কিছু হয়নি, থার্ড রাতে সেম জিনিসটা আবার রিপিট হয়। হঠাৎ করে দরজার ছিটকিনিটা খুলে গেছে ওই পার্টিকুলার একটা সময়, রাত 2-2:30 এরকম সময় ছিটকিনিটা ঠং করে খুলে যায়, খুলে পড়ে যায় ছিটকিনিটা। এবার না ও খানিকটা একটু ভয় লাগলো। এবার কি করলো, যে ওর মানে 2টো রুম ছিল, তো একটার ওই খাটটাকে পরের দিন শিফট করে, ওই বারবার ছিটকিনি পড়ে যায়, ঘুম ভাঙছে, একটু ভয় লাগছে, ওই খাটটা ওইখান থেকে তুলে 2জন লোককে দিয়ে আরেকটা পাশের যে রুমটা, সেই রুমটাতে নিয়ে এলো। আর বসে আছে, শুয়েছে, ঘুমিয়েছে। এবার আবার সেই ওই একই জিনিস। এবার একটা দেখুন, একবার যদি মানুষের মনে একটা টেনশন ঢুকে যায় যে প্রতিদিন রাতে আমাকে করে ছিটকিনিটা পড়ে যায়, তাহলে ওটা ওটা টেনশনে এবার অটোমেটিক নিজে থেকে ঘুম ভেঙে যাচ্ছিল। এবার ঘুম ভাঙার পর দেখছে হ্যাঁ ওই আবার ছিটকিনিটা পড়ে আছে। এবার আবার গিয়ে ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়লো। ভাবলো কী হলো, এটা কীরকম কেন হচ্ছে। যাই হোক, এবার ভয় ভয় লাগছে। তারপরের দিন হলো আরও ভয়ঙ্কর। গিয়ে দেখছে, এবার সারাদিনে টায়ার্ড তো, জেগে থাকা যায় ওইটা ভেবে, ঘুম থেকে উঠে দেখো ছিটকিনি পড়ার সঙ্গে সঙ্গে দরজাটাও হালকা খোলা, একটুখানি, মানে এরকম দরজা একটুখানি খোলা, হাফ একটু খোলা।
তো ও 200% শিওর যে দরজাটা ছিটকিনিটা বারবার অনেক সময় হয় কি হয়, ছিটকিনিটা লাগানোর জন্য পড়ে যায়, কিন্তু ছিটকিনিটা তো ঘুরিয়ে রাখছে, তাহলে পড়ে যাচ্ছে কি করে? অনেক কিছু ভেবে উঠতে পারছে না, উত্তর তো কেউ দিতে পারছে না, কার সঙ্গে শেয়ার করারও নেই। এবার মানে পরের দিন ডিসাইড করেছে আর যাই হোক আজকে আমি এটা মানে কি চোর আসছে প্রতিদিন রাতে চুরি করার উদ্দেশ্যে, যে চোর আসছে এবং আমি উঠে পড়ছি বলে চুরি চলে যাচ্ছে, কিন্তু চোর আমার কাছ থেকে নেবেটা কি? তুই একটা বিছানা আর একটা রান্না বান্নার একটা স্টোভ ছাড়া তো কিছু নেই ওখানে, আমার কাছ থেকে কী নেবে চোর? ঠিক আছে, চোর তো আর জানে না কি আছে না আছে, আজকে আমি জেগে থাকবো, দেখবো ব্যাপারটা কি। এবারও পরে ওই দিন রাত জেগে আছে, মনের সাহস করে জেগে আছে, আজকে আমি এটা একটা মানে একটা ফায়সালা করবো যে